শিক্ষার্থী সকলকেই নিরন্তর শুভেচ্ছা। তোমাদের মাঝে উপস্থিত হয়েছি মওদুদ আহমেদ, সিনিয়র প্রভাষক, কৃষি শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, পশুপালন পদ্ধতি। শিক্ষার্থীরা, আজকের আলোচনাটি সম্পূর্ণ হওয়া সাপেক্ষে তোমরা যে শিখন ফলগুলো জানতে পারবে সে শিখন ফলগুলো হচ্ছে: গবাদি পশু কি, পশুপালনের প্রয়োজনীয়তা সম্পর্কে তোমরা জানতে পারবে, পশু সম্পদের নামকরণ সম্পর্কিত বিষয়ে তোমরা জানতে পারবে এবং বিভিন্ন গবাদি পশুর জাতের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আসি আমাদের আজকের মূল আলোচনায় বলা হচ্ছে, প্রথমেই আমরা বলার চেষ্টা করেছি গবাদি পশু কি। শিক্ষার্থীরা, গবাদি পশুর যদি সংজ্ঞা বলা হয় তাহলে আমরা বলতে পারি যে সকল পশু শ্রেণীর প্রাণী মানুষের তত্ত্বাবধানে লালিত পালিত হয়, পোষ মানে এবং অর্থনৈতিকভাবে লাভজনক, আমরা তাকে গবাদি পশু বলে থাকি। শিক্ষার্থীরা, তাহলে খেয়াল করো, আমাদের সংজ্ঞায় যে চারটি বিষয় বলার চেষ্টা করা হয়েছে সে চারটি বিষয়ের প্রেক্ষাপটেই আমরা গবাদি পশু হিসেবে এদেরকে নির্বাচন করে থাকতে পারি। তাহলে গবাদি পশুর উদাহরণগুলো কি হতে পারে? গবাদি পশুর উদাহরণ হিসেবে বা গবাদি পশুর মাঝে আওতাভুক্ত হিসেবে কয়েকটি প্রাণী রয়েছে, যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষ। খেয়াল করো, গরু, ছাগল, ভেড়া, মহিষ, এই চার ধরনের প্রাণীকেই আমরা গবাদি পশু বলে থাকি এবং এই চার ধরনের পশুই আমাদের অর্থনৈতিকভাবে আমাদের উপকারী বা লাভজনক। শিক্ষার্থীরা, তাহলে এই লাভজনক কথাটি যদি বলতে হয় তাহলে আমাদের চলে আসে গবাদি পশুর প্রয়োজনীয়তা কি। আসলে আমাদের গবাদি পশু আমাদের জীবনে কি উপকার রাখার চেষ্টা করে থাকে। খেয়াল করো, গবাদি পশু আমরা বিভিন্ন ক্ষেত্রে, এখানে আমরা তোমাদের পাঠ্য বইতে 6 ধরনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা, 6 ধরনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। আমরা যদি একটু মূল হেডলাইনগুলো দেখার চেষ্টা করি, রয়েছে খাদ্য হিসেবে গুরুত্ব, রয়েছে কৃষিকাজে গুরুত্ব, রয়েছে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্ব, রয়েছে আত্মকর্মসংস্থান ও দারিদ্র দূরীকরণে গুরুত্ব, রয়েছে শিল্প হিসেবে গুরুত্ব এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গবাদি পশু পালনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। শিক্ষার্থীরা, খেয়াল করো, আমাদের প্রথমেই বলা হয়েছে খাদ্য হিসেবে গবাদি পশু আমাদের কিভাবে সহযোগিতা করে থাকে বা গবাদি পশুর প্রয়োজনীয়তাগুলো কি কি রয়েছে। খেয়াল করো, খাদ্য হিসেবে আমরা গবাদি পশুর যে প্রয়োজনীয়তাগুলো দেখছি, যদি এগুলোকে আবার একটু বিভিন্ন ভাগে আলাদা করা হয় বা ভাগ করা হয় তাহলে আমরা দেখতে পাবো মাংস হিসেবে গুরুত্ব রয়েছে, দুধ হিসেবে গুরুত্ব রয়েছে, পশুর নাড়ি ভুঁড়ি হিসেবে গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীরা, গবাদি পশুর মাংস সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে এবং এখান থেকে মূলত সকল প্রাণী বা মানব জাতি তাদের আমিষের মূল চাহিদা পূরণের জন্য মাংস হিসেবে খাদ্য গ্রহণ করে থাকে। মাংস দৈহিক গঠনে সহযোগিতা করে, ক্ষয় পূরণে সহযোগিতা করে থাকে। খেয়াল করো, দুধ কি হিসেবে খাদ্য হিসেবে সহযোগিতা করে থাকে। দুধে সকল ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়। দুধ সাধারণত তোমার শিশু খাদ্য হিসেবে এর কোনো বিকল্প নেই। বলা হয়েছে দুধ থেকে ছানা, দই, মাখন, কেক, বিস্কুট, পুডিং ইত্যাদি বিভিন্ন উপকরণ বা উপাদান তৈরি করা হয়ে থাকে, যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। সবশেষে বলা হয়েছে পশুর নাড়ি ভুঁড়ি। শিক্ষার্থীরা, খেয়াল করো, পশুর নাড়ি ভুঁড়ি সাধারণত এটি জৈব সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এবং এটি জমির জৈব সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মাছ বা পোলট্রি শিল্পের খাদ্য হিসেবেও এদের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যদিও আমাদের কিছু কিছু মানুষ পশুর নাড়ি এবং ভুঁড়ি খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে মাঝে মাঝে। খেয়াল করো, দ্বিতীয়ত আমাদের রয়েছে কৃষিকাজে গবাদি পশুর কি গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে।
কৃষিকাজে সাধারণত জমি চাষে কাজ সহযোগিতা করে, ফসল মাড়াইয়ের কাজে সহযোগিতা করে, শস্য নিড়ানিতে সহযোগিতা করে, পরিবহনে সহযোগিতা করে এবং পশুর উচ্ছিষ্টাংশ ব্যবহার কাজে সহযোগিতা করে থাকে। তাহলে আমরা যদি একটু দেখি গবাদি পশু জমি চাষে কিভাবে সহযোগিতা করে থাকে। শিক্ষার্থীরা, সেই পূর্ব আমল থেকে বা পূর্ব সময় থেকেই গবাদি পশু জমি চাষের মূল উপকরণ বা উপাদান হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। গবাদি পশুর মাধ্যমে ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করা হয় বা জমি চাষ করা হয়ে থাকে। যদিও বর্তমানে আধুনিক পদ্ধতিতে কলের লাঙলের সাহায্যে জমি চাষ করা হচ্ছে, কিন্তু এখনো বাংলাদেশের বেশিরভাগ কৃষকই এই কৃষি ব্যবস্থার উপরে অর্থাৎ গরুর উপরে জমি চাষের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকছে। শিক্ষার্থীরা, ফসল মাড়াই, জমি থেকে ফসল সংগ্রহ করার পর সেই ফসল থেকে ফসলের গাছগুলো থেকে ফসলের দানাকে আলাদা করার জন্য মাড়াই কাজে গবাদি পশু ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থীরা, শস্য নিড়ানি, যদি বৈজ্ঞানিক ভিত্তিতে ফসল চাষাবাদ করা হয়ে থাকে তাহলে নিড়ানি যন্ত্রের সাথে পশু সংযোগ করে বা পশুর সংযোগ ঘটানোর মাধ্যমে এখান থেকে আগাছা দূর করা যায়, যা ফসল নিড়ানি কাজে ব্যবহার করা হয়ে থাকে। পরিবহন, শিক্ষার্থীরা, পূর্ব সময়ে বা বেশ আগে গরুর গাড়ি বা মহিষের গাড়ির কথা আমরা অনেকেই শুনে থাকবো। খেয়াল করো, মূলত ফসল পরিবহনের বা পণ্য পরিবহন কাজে এই গরুর গাড়ি বা মহিষের গাড়িগুলো ব্যবহার করা হতো। যদিও এখন এর অতটা প্রচলন নেই, কিন্তু তারপরেও পরিবহন কাজে গবাদি পশু সহযোগিতা করে থাকে। শিক্ষার্থীরা, খেয়াল করো, আমাদের 5 নম্বরে বলা হয়েছে যে পশুর উচ্ছিষ্টাংশ হিসেবে গবাদি পশুর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি রয়েছে। খেয়াল করো, পশুর উচ্ছিষ্টাংশ বলতে এখানে বলা হয়েছে যে তোমার উচ্ছিষ্টাংশ বলতে তোমার গোবর, মূত্র, নাড়ি ভুঁড়ি ইত্যাদির কথাই বলা হয়েছে। সাধারণত গোবর জৈব সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, মূত্র এটিও জৈব সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া তোমার গ্রামাঞ্চলে অনেক মহিলা বা অনেক মানুষই বা দরিদ্র শ্রেণীর মানুষ যারা রয়েছে তারা গোবরকে জ্বালানি কাজেও ব্যবহার করে থাকে। শিক্ষার্থীরা, আমরা তৃতীয়ত যে বিষয়টির কথা বলেছি, বৈদেশিক মুদ্রা অর্জনে গবাদি পশু আমাদের কিভাবে সহযোগিতা করে থাকে। খেয়াল করো, বৈদেশিক মুদ্রা অর্জনে চামড়া ও চামড়াজাত শিল্প, মাংস ও দুধ শিল্প, হাড় শিল্প, রক্ত, পশম এবং দাঁত রপ্তানির ক্ষেত্রেও আমাদের সহযোগিতা করে থাকে। কিভাবে দেখো, চামড়া ও চামড়া শিল্প, শিক্ষার্থীরা তোমরা খেয়াল করে থাকবে বাংলাদেশের বেশিরভাগ চামড়ায় সংগ্রহ করা হয়ে থাকে ঈদুল আজহার সময়, এবং এই সময় প্রায় 80% চামড়া সংগ্রহ করা হয়ে থাকে, যা পরবর্তীতে বিভিন্ন শিল্পের মাধ্যমে সেগুলো ব্যবহার উপযোগী করা হয়ে থাকে। এবং এই চামড়া বা চামড়াজাত শিল্প থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবহার্য জুতা বা তোমার জ্যাকেট ইত্যাদি তৈরি করা হয়ে থাকছে। খেয়াল করো, মাংস ও দুধ, শিক্ষার্থীরা যদিও মাংস ও দুধ যথেষ্ট পরিমাণে আমরা স্বয়ংসম্পূর্ণ নই, কিন্তু তারপরেও বিভিন্ন দুগ্ধজাত উপাদান এবং মাংস থেকে উৎপাদিত বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী আমরা দেশের বাইরে রপ্তানি করার চেষ্টা করে থাকছি, এবং এ থেকেও বেশ কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়ে থাকছে। যেমন দুধ থেকে আমরা মিষ্টি, সন্দেশ, কেক, বিস্কুট ইত্যাদি তৈরি করে রপ্তানির চেষ্টা করে থাকি। শিক্ষার্থীরা, হাড় কথা বলা হচ্ছে, হাড়, শিং ও খুর থেকে সাধারণত এগুলো উন্নত মানের জৈব সার, যা মাছ ও হাঁস মুরগির খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত হাড় প্রক্রিয়াজাত করে মাছ ও হাঁস মুরগির খাদ্য হিসেবে এগুলো বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। শিক্ষার্থীরা খেয়াল করো, পরবর্তীতে বলা হয়েছে রক্তের কথা। রক্ত সাধারণত পুরোটা আমিষ সমৃদ্ধ একটি উপাদান। রক্ত সংগ্রহ করে এগুলোকে শুকিয়ে ব্লাড মেল তৈরি করা হয়, যা
পোলট্রি এবং মৎস্য শিল্পের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পশম, শিক্ষার্থীরা কেবলমাত্র বাংলাদেশে ভেড়া থেকেই পশম সংগ্রহ করা হয়ে থাকে এবং এই পশমগুলো থেকে কার্পেট, সোয়েটার ইত্যাদি বিভিন্ন আমাদের পোশাক আদি তৈরি করা হয়ে থাকে। খেয়াল করো, দাঁত, চুল ও চর্বি, পশুর দাঁত থেকে বোতাম, চিরুনি এবং চুল থেকে তোমার বিভিন্ন ধরনের বস্ত্র, ব্রাশ বা কৃত্রিম চুল তৈরি করা হয়ে থাকে। চর্বি থেকে মোমবাতি, গ্লিসারিন, সাবান ইত্যাদি তৈরি করা হয় এবং এদের রপ্তানির ক্ষেত্রে সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলা যায়। চতুর্থত, আমাদের গবাদি পশুর প্রয়োজনীয়তার যে পয়েন্টসটি রয়েছে আমরা বলার চেষ্টা করছি আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণে। শিক্ষার্থীরা খেয়াল করো, আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণে গবাদি পশু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে? খেয়াল করো, এখন আমাদের বাংলাদেশে তোমার গবাদি পশু মোটা তাজাকরণ শিল্প গড়ে উঠেছে, আমাদের বাংলাদেশে দুগ্ধ উৎপাদন শিল্প গড়ে উঠেছে এবং অনেক বেকার যুবকই বর্তমানে যুব উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে এই শিল্পগুলোতে অংশগ্রহণ করছে। অর্থাৎ তারা গরু মোটা তাজাকরণ, গবাদি পশুপালন, দুধ উৎপাদন শিল্পে অংশগ্রহণ করার মাধ্যমে তারা আয়ের ব্যবস্থা করতে পারছে এবং নিজেদের আত্মকর্মসংস্থানের একটা বেশ ভালো সুযোগ তৈরি করতে পেরেছে। এবং বাংলাদেশ সরকারও এই সব ক্ষেত্রে বিনা সুদে এবং স্বল্প সুদে সাধারণত তোমার ঋণ দেওয়ার চেষ্টা করছে বা ঋণ দিয়ে সহযোগিতা করে থাকছে। খেয়াল করো, আমাদের পরবর্তীতে যে প্রয়োজনীয়তাটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে শিল্প হিসেবে। শিক্ষার্থীরা, শিল্প হিসেবে সাধারণত ডেইরি শিল্পে, মাংস ও মাংসজাত শিল্পে এবং অন্যান্য শিল্পে হিসেবে গবাদি পশু আমাদের সহযোগিতা করে থাকে। খেয়াল করো, সাধারণত ডেইরি শিল্প হিসেবে আমরা বাংলাদেশে যে সকল কৃষকের একটি, দুইটি বা তারও বেশি গাভী আছে তারা সমবায় প্রতিষ্ঠার মাধ্যমে তারা ডেইরি ক্ষেত্রে দুধ সরবরাহ করতে পারছে। বাংলাদেশে ডেইরি শিল্পেও অনেকগুলো গড়ে উঠেছে, যেমন মিল্ক ভিটা, আড়ং, ব্র্যাক, প্রাণ ইত্যাদি। এই প্রতিষ্ঠানগুলো তারা প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বা প্যাকেটজাত করে আমাদের বাজারজাত করছে এবং এর মাধ্যমে ডেইরি শিল্প হিসেবে এটি প্রতিষ্ঠা হয়েছে এবং এর মাধ্যমেও অনেকগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। খেয়াল করো, মাংস ও মাংসজাত শিল্প, এক্ষেত্রে আমরা দুই ধরনের কথা রয়েছে। একটি হচ্ছে কি যে আমরা পূর্বে আলোচনা থেকে জানার চেষ্টা করেছি যে মাংস উৎপাদন বা গবাদি পশু লালন পালনের উপর ভিত্তি করে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করেছি। বর্তমানে সরকার আরো আধুনিক কিছু ব্যবস্থার কথা বলেছে, যেমন এখন একটি নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে হয়, অর্থাৎ তাহলে এ সংক্রান্ত একটি শিল্প গড়ে উঠেছে এবং পশু প্রসেসিং এর মাধ্যমে বা প্রক্রিয়াজাত করার জন্য আলাদা কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যে প্রতিষ্ঠানগুলো পশু জবাই করছে এবং যারা পশুর মাংস প্রক্রিয়াজাতকরণে সহযোগিতা করে থাকছে। তাহলে এই শিল্পগুলো আমাদের বাংলাদেশে গড়ে উঠেছে। এছাড়া আরো অন্যান্য যে শিল্পগুলোর কথা বলা হয়েছে যেগুলো আমরা পূর্বে আলোচনার মাধ্যমে দেখে এসেছি, যেমন হাড়, শিং, খুর, দাঁত, চুল, নাড়িভুঁড়ি ইত্যাদি বিভিন্ন শিল্পের কথা আমরা দেখে এসেছি, যেগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করা যায়। শিক্ষার্থীরা, আমাদের প্রয়োজনীয়তার সর্বশেষ যে পয়েন্টসটি রয়েছে সেখানে বলা হয়েছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। একটি প্রশ্ন আসতে পারে, গবাদি পশু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে কিভাবে? খেয়াল করো, আমাদের গবাদি পশুগুলো সাধারণত বসত বাড়িতে কোনো উচ্ছিষ্ট বা কোনো অতিরিক্ত কোনো খাবার থাকলে সেগুলো তাদেরকে খাবার দেওয়া হয়ে থাকে বা তারা সেগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। যেমন জীববৈচিত্র্য রক্ষায়, এর ভারসাম্য রক্ষায় পশু প্রাকৃতিকভাবে পরিবেশকে উন্নত এবং রক্ষা করে সহযোগিতা করে থাকছে। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা গবাদি পশু পালনের প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে জানার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা,
খেয়াল করো, আমরা গবাদি পশুপালনের প্রয়োজনীয়তা এই অংশ আলোচনার পরবর্তীতে যে বিষয়টি আমাদের সামনে চলে আসে সেটি হচ্ছে আমাদের পরবর্তী অংশ রয়েছে পশু সম্পদের নামকরণ। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে আমরা বেশ কিছু আমি শব্দ লিখেছি যেটি আমাদের নামকরণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকছে, যেটিকে আমরা ইংরেজিতে বলা হয়ে থাকে টার্মিনোলজি। শিক্ষার্থীরা, যেটিকে ইংরেজিতে বলা হয়ে থাকে টার্মিনোলজি, অর্থাৎ বৈজ্ঞানিকভাবে কিভাবে নামকরণ করা যায়। আমরা প্রথমেই বলেছি গরুর কথা। শিক্ষার্থীরা খেয়াল করো, গরু বলা হচ্ছে যে কোনো বয়সের স্ত্রী ও পুরুষ গরু জাতিকে বোঝায়। গরু বলতে যে কোনো বয়সের পুরুষ ও স্ত্রী গরু জাতিকে বোঝাচ্ছে। দ্বিতীয়ত বলা হয়েছে বাছুরের কথা, স্ত্রী ও পুরুষ উভয় অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে বোঝায়। স্ত্রী ও পুরুষ উভয় অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাকে বোঝায়। পরবর্তীতে রয়েছে বকনা। 1 বছর বয়স থেকে প্রথম বাচ্চা দেওয়ার পূর্ব সময় পর্যন্ত স্ত্রী গরুকে বকনা বলে। আবার একটু খেয়াল করো, 1 বছর থেকে প্রথম বাচ্চা দেওয়ার পূর্ব পর্যন্ত সময়ের স্ত্রী গরুকে বকনা বলে। পরবর্তীতে রয়েছে ষাঁড়। প্রজননক্ষম পুরুষ গরুকে বলা হয় ষাঁড়। প্রজননক্ষম পুরুষ গরুকে বলা হয় ষাঁড়। পরবর্তীতে রয়েছে বলদ। প্রজনন শক্তি রহিত অর্থাৎ খোঁজাকৃত পুরুষ ষাঁড়, অর্থাৎ যেসব ষাঁড়ের প্রজনন ক্ষমতা নেই সেই সব ষাঁড়কে বলদ বলা হয়ে থাকে। স্টিয়ার। খেয়াল করো, যে এড়ে বাছুরকে দুধ খাওয়া অবস্থায় খোঁজা করানো হয়, যে এড়ে বাছুরকে দুধ খাওয়া অবস্থায় খোঁজা করানো হয় তাকে বলা হয় স্টিয়ার। রয়েছে কোরিয়েন্ট। বাবা মা বিহীন বাছুরকে কোরিয়েন্ট বলে। শিক্ষার্থীরা, বাবা মা বিহীন বাছুরকে কোরিয়েন্ট বলে থাকে। খেয়াল করো, পরবর্তীতে রয়েছে কিড। নবজাতক ছাগল ছানাকে বলা হয় কিড। নবজাতক ছাগল ছানাকে বলা হয় কিড। পরবর্তীতে রয়েছে বাকলিং। খেয়াল করো, অপ্রাপ্ত বয়স্ক পুরুষ ছাগল ছানাকে বলা হয় বাকলিং। অপ্রাপ্ত বয়স্ক পুরুষ ছাগল ছানাকে বলা হয় বাকলিং। পরবর্তীতে রয়েছে গোটলিং। অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী ছাগল ছানাকে বলা হয় গোটলিং। অপ্রাপ্ত বয়স্ক স্ত্রী ছাগল ছানাকে বলা হয় গোটলিং। পরবর্তীতে রয়েছে চেভন, অর্থাৎ ছাগলের মাংসকে বলা হয় চেভন। ছাগলের মাংসকে বলা হয় চেভন। পরবর্তীতে রয়েছে মাটন। পূর্ণবয়স্ক খাসির মাংসকে বলা হয় মাটন। পূর্ণবয়স্ক খাসির মাংসকে বলা হয় মাটন। সব শেষে রয়েছে ইয়ারলিং, অর্থাৎ 1 বছর বয়সের ছাগলকে ইয়ারলিং বলে। 1 বছর বয়সের ছাগলকে ইয়ারলিং বলে। শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বইয়ের 161 ও 162 পেজে এই নামকরণগুলো রয়েছে। এখানে তোমাদের বেশ কিছু নামকরণ রয়েছে। এর মাঝে যে নামকরণগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় সেগুলো আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। বাকিগুলো তোমরা পাঠ্য বই থেকে দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার সর্বশেষ যে অংশটি রয়েছে গবাদি পশুর বৈশিষ্ট্য, অর্থাৎ বিভিন্ন জাতের যে গবাদি পশু রয়েছে এদের কিছু বৈশিষ্ট্য আজকে আমরা আলোচনা করব। এখানে খেয়াল করো, তোমাদের পাঠ্য বইতে বেশ অনেকগুলো গরুরই বৈশিষ্ট্য রয়েছে। এর মাঝে আমরা আজকে 5টি গবাদি পশুর বৈশিষ্ট্য আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে আমাদের দেশি গরুর বৈশিষ্ট্য কেমন। খেয়াল করো শিক্ষার্থীরা, দেশি গরুর বৈশিষ্ট্যের বলতে যেটি রয়েছে যে এই গরুগুলো আকারে ছোট। এই গরুগুলো সাধারণত প্রাপ্তবয়স্ক গরুর ওজন গড়ে 120 থেকে 130 কেজি।
এদের মাথা ছোট, বর্গাকৃতি, কপাল চওড়া, কান ছোট ও খাড়া হয়, শিং খাড়া হয় তবে বাঁকানো এবং চোখা হয়, সর্বোচ্চ দৈনিক 3 লিটার দুধ দেয়। গাভীর দুধ দহনকাল 6 থেকে 7 মাস। এদের ষাঁড়ের কোঁচ উঁচু হয়, পা খাটো, ষাঁড়ের গলকম্বল বড় ও ঝুলানো থাকে। শিক্ষার্থীরা খেয়াল করো, পরবর্তীতে আমাদের যে গরুর জাতটি আলোচনা করব আমরা, সেটি হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে আলোচনা করেছি দেশি জাতের গরুর বৈশিষ্ট্য, এখন আমরা উন্নত জাতের গরুর বৈশিষ্ট্য আলোচনা করব। কেন? কারণটি হচ্ছে কি যে আমরা এই দেশি জাতের গরু থেকে তোমার বেশি পরিমাণের দুধ বা মাংস উৎপাদন করা সম্ভব না, কিন্তু উন্নত জাতের গরু থেকে অধিক পরিমাণের দুধ ও মাংস উৎপাদন করা সম্ভব হয়ে থাকে। এরই প্রথমটাই হচ্ছে রয়েছে আমাদের হলস্টাইন ফ্রিজিয়ান। এটি এর উৎপত্তি স্থল, এই গবাদি পশুটি মূলত তোমার এর উৎপত্তি বা আদি নিবাস বলা হয়েছে হল্যান্ডে, অর্থাৎ এরা হল্যান্ডে সব উৎপাদন করা হয়ে থাকে। এই জাতের এদের গায়ের রঙগুলো সাদা ও কালো মিশানো থাকে, মাথাটা লম্বাটে হয়, কুঁজ হয় না, শিং ছোট হয়। গাভী দৈনিক 35 থেকে 40 লিটার দুধ দেয়। খেয়াল করো শিক্ষার্থীরা, এই গবাদি পশুটি পৃথিবীতে সর্বোচ্চ দুধ উৎপাদনকারী গাভী। এই গবাদি পশুটি পৃথিবীতে সর্বোচ্চ দুধ উৎপাদনকারী গাভী। সাধারণত এই গবাদি পশুটি পৃথিবীতে সর্বোচ্চ দুধ উৎপাদনকারী গাভী। এদের যে বাছুর হয়, সে বাছুরের জন্মের সময় ওজন থাকে 35 থেকে 40 কেজি। এদের দুধে চর্বির পরিমাণ থাকে 3.5 থেকে 4%। এদের ষাঁড়গুলো বদমেজাজি হয় এবং এ সকল গাভী সাধারণত পরবর্তী পর্যায়ে বাচ্চা উৎপাদনের পূর্ব পর্যন্ত দুধ সরবরাহ করে। ষাঁড়ের ওজন 800 থেকে 900 কেজি এবং গাভীর ওজন 500 থেকে 600 কেজি হয়ে থাকে। পরবর্তীতে রয়েছে জার্সি জাতের গরু। শিক্ষার্থীরা জার্সি জাতের গরু, এই গরুগুলো মূলত নামের সাথে তার উৎপত্তি স্থলের একটা মিল রয়েছে। এই গরুগুলো সাধারণত ইংলিশ চ্যানেল এবং জার্সি দ্বীপপুঞ্জে এদের আদি নিবাস। এই গরুগুলো ইংলিশ চ্যানেল এবং জার্সি এই দ্বীপপুঞ্জে এদের আদি নিবাস। এদের গায়ের রং হালকা লালচে হয়ে থাকে। মাথা লম্বা, কুঁজ নেই, মেরুদণ্ড বা পিঠ সোজা। শিক্ষার্থীরা এরা দৈনিক 15 থেকে 20 লিটার দুধ দেয়। আকারে ছোট বা মাঝারি। এই গাভীগুলোর ওজন 400 থেকে 500 কেজি এবং ষাঁড়ের ওজন 600 থেকে 800 কেজি। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই গাভীগুলোর লেজ অনেক লম্বা, প্রায় মাটি স্পর্শ করে থাকে। প্রসবকালে এই জাতের গাভীর বাচ্চার ওজন হয়ে থাকে 20 থেকে 30 কেজি। দুধের চর্বির পরিমাণ প্রায় 5%। শিক্ষার্থীরা পরবর্তীতে আমাদের যে গাভীটি রয়েছে সেটি হচ্ছে লাল সিন্ধি। শিক্ষার্থীরা খেয়াল করো, লাল সিন্ধি এই গরুটি পাকিস্তানে এর আদি নিবাস। এই গরু সাধারণত এদের গায়ের রং গাঢ় লাল রঙের হয়ে থাকে, সেজন্যই এই গরুর নামকরণ করা হয়েছে লাল সিন্ধি। এদের শিং ছোট ও মোটা এবং নাভি বড় ও ঝুলানো। এ জাতের গরু দৈনিক 10 থেকে 15 লিটার দুধ দিয়ে থাকে। ষাঁড়ের কোঁচ খুব বড় হয়। এরা গাভীর ওজন 300 থেকে 400 কেজি, ষাঁড়ের ওজন 350 থেকে 500 কেজি। এ জাতের গাভীগুলো বছরে প্রায় 300 দিন দুধ দেয়। বাছুরের ওজন হয়ে থাকে জন্মের সময় 22 থেকে 25 কেজি। আমাদের সবশেষ যে গবাদি পশুর জাতটি আমরা দেখার চেষ্টা করব সেটি হচ্ছে শাহিওয়াল। শিক্ষার্থীরা খেয়াল করো, এই জাতটিও পাকিস্তানে এর আদিবাস, অর্থাৎ এই জাতটিও
পাকিস্তানেই পাওয়া যায়। এ জাতের গরুর সাধারণত এদের গায়ের রংটা তামাটে লাল হয়ে থাকে, তামাটে লাল হয়ে থাকে এবং আকারে লম্বা ও উঁচু হয়। কুঁচ ও গলগম্বল বেশ বড়। এদের লেজ খুব লম্বা এবং লেজের মাথায় একগুচ্ছ কালো চুল থাকে। নাভির চারপাশে মোটা ও ঢিলা। এ সকল গাভী দৈনিক 10 থেকে 15 লিটার দুধ দেয়। জন্মের সময় বাছুরের ওজন হয়ে থাকে 22 থেকে 28 কেজি। পূর্ণবয়স্ক গাভীর ওজন 300 থেকে 400 কেজি, ষাঁড়ের ওজন 500 থেকে 700 কেজি এবং এই বকনাগুলো বছরে 3 বার এক গাভীগুলো 3 বছর বয়সে বাচ্চা দিয়ে থাকে। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের আজকের আলোচনায় থেকে আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি যে আমাদের আলোচনার মাঝে ছিল, আমরা জানার চেষ্টা করেছি গবাদি পশু সম্পর্কে, প্রয়োজনীয়তা সম্পর্কে, গবাদি পশু সম্পদের নামকরণ সম্পর্কে এবং গবাদি পশুর বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সম্পর্কে। আমাদের আলোচনাটি তোমাদের পাঠ্য বইয়ের আঙ্গিকেই করা হয়েছে। তোমরা পাঠ্য বইটি আলোচনা সম্পূর্ণভাবে দেখার পরে তোমরা পাঠ্য বইটি একটু পড়ার চেষ্টা করবে বা অধ্যয়ন করার চেষ্টা করবে। পরবর্তীতে তোমাদের মাঝে যদি কোনো প্রশ্ন তৈরি হয় তখন তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করে প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। সকলকেই নিরন্তর শুভেচ্ছা।